এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। শহরের সকালটা আজ একটু ভিন্ন। নিশাত রাহা আজ সাজছে একটু বেশি সময় নিয়ে। মনের মধ্যে এক অজানা উচ্ছ্বাস, কারণ আজ তার অফিসে জয়েন করছে সেই ছেলেটি যাকে দেখা মাত্র হৃদয়ে হালকা ঝড় বয়ে গিয়েছিল। তুমি জানো না রাফিদ, কিন্তু আমি জানি তুমি কেমন অনুভব করাও। আজ অফিসে দেখা হবে, তুমি আসবে, হাসবে, আর আমি চোখ সরাতে পারবো না। নিশাতের সাজ একটু বেশি সময় নিয়েছে আজ। গোলাপি হালকা শাড়ি, হেয়ার বান আর সূক্ষ্ম কাজের সিলভার কানের দুল, সব কিছুতেই তার কেমন যেন এক মিষ্টি আকর্ষণ। এই সাজ শুধু তোমার জন্য রাফিদ, কিন্তু তুমি কি তা বুঝবে? অফিসের লিফটের দরজা খুলতেই নিশাত প্রথমবার রাফিদকে সামনে পেল। সাদা শার্ট, গাঢ় নীল টাই, কাঁচা পাকা চুলে এক আত্মবিশ্বাসী হাসি। তুমি কি রাফিদ ইসলাম? জি ম্যাডাম, আজ অফিসে প্রথম দিন। এইচআর বলেছে আপনি আমার ডিপার্টমেন্ট হেড। ওয়েল দেন, ওয়েলকাম টু ব্লুবার্ড কর্পোরেশন মিস্টার রাফিদ। ধন্যবাদ ম্যাডাম, আমি অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে। এই প্রথম রাফিদের চোখে চোখ রাখে নিশাত। হঠাৎ করেই যেন চারপাশের আওয়াজ বন্ধ হয়ে যায়। মনে হয় কেউ একজন নিশাতের ভিতরে ঢুকে গেল, খুব গভীরে। নিশাত, আজ সকালে এত হাসছি কেন? হ্যাঁ, নতুন ছেলেটার কারণেই বুঝি? শুধু হাসছি সুবর্ণা, ও আমার টিমে নতুন জয়েন করেছে। ন্যাচারালি আই হ্যাভ টু বি পলাইট। দিনটা কেটে গেল কাজের ভেতরে, কিন্তু নিশাতের চোখ ছিল একেবারে শান্ত না। যেখানেই রাফিদ গেছে ওর দৃষ্টি সেখানেই ছিল। ম্যাডাম, এই রিপোর্টটা একটু দেখে দিবেন? তুমি খুব দ্রুত শিখছো রাফিদ। আমার মনে হয় তুমি খুবই সিরিয়াস ও স্মার্ট। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি যেমন গাইড করছেন কারো পক্ষে না শেখা সম্ভব না। সন্ধ্যার দিকে অফিস প্রায় ফাঁকা, শুধু নিশাত আর রাফিদ। নিশাত একা বসে আছে তার কেবিনে, ফাইল বন্ধ করে চোখ বন্ধ করে ভাবছে। তুমি যখন কথা বলো আমি তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি, যখন হাঁটো তোমার পেছনে একটা ছায়া রেখে যাও, তোমার এক একটা মুভমেন্ট আমি প্রেমে পড়ে যাই। হঠাৎ নিশাত রাফিদের নাম লেখা এক ফাইল হাতে নেয়। ফাইলটা ছুঁয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। একদিন তুমি নিজেই বলবে নিশাত আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো। এই কথাটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? তবে বাস্তব এখনো বহু দূরে। রাফিদ এখনো তাকে শুধুই একজন বস হিসেবে দেখে, কিন্তু নিশাত জানে প্রেম জোর করে হয় না, ধৈর্য ধরলে ভালোবাসা জিতে নেয়। সেই রাতে ঘুমোতে গিয়ে নিশাত স্বপ্ন দেখে। রাফিদ, তুমি আসবে আমার কাছে, একবার জড়িয়ে ধরবে, বলবে তুমি আমার হয়ে গেছো। তুমি শুধু আমার বস না, আমার ভালোবাসা। নিশাত হঠাৎ ঘুম ভেঙে চমকে ওঠে, বিছানায় বসে চোখ মুছে নেয়। না, আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখছি না। এটা হবে, একদিন হবে। আমি তোমাকে পাবো রাফিদ। আমার ভালোবাসায় হার মানতেই হবে তোমায়। সকালটা স্বাভাবিক হলেও নিশাত জানে আজকের দিনটা আর সাধারণ থাকছে না। আজকে অফিসে আসছেন একজন এমন মানুষ যিনি অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারেন। রাফিদের মা। ম্যাম, একজন লেডি আপনাকে দেখতে এসেছেন, নিজেকে রাফিদের মা বলছেন। ও রাফিদের মা? ওকে পাঠিয়ে দাও আমার কেবিনে। কিছু সময় পর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন একজন আত্মবিশ্বাসী মধ্যবয়সী মহিলা। মুখে স্পষ্ট গম্ভীরতা, চোখে ঝাঁজ। নিশাত উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। আপনি রাফিদের মা? আর তুমিই তাহলে সেই নিশাত যার সাথে আমার ছেলের নাম এখন ঘোরাঘুরি করছে? আমি ওর বস, আর একজন সিনিয়র হিসেবে গাইড করছি। বস তো অনেকেই হয়, কিন্তু তুমি কি শুধু অফিসে বস, নাকি অন্য কিছু হবার ইচ্ছাও রাখো? আপনার ছেলে অনেক সম্ভাবনাময়, ওকে সঠিক পথে রাখতে আমি সাহায্য করছি, এতটুকুই। মেয়েরা যখন সহযোগিতা বলে তখন নেপথ্যে ইচ্ছাটা ভিন্নও হতে পারে। আমার ছেলে সহজ নয়, আর ওর মন নিয়ে কেউ খেলতে পারবে না। আমি খেলতে আসিনি, আমি সম্মান দিতেই জানি। মুহূর্তটি ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রাফিদের মা বেরিয়ে যান কেবিন থেকে।
নিশাত জানে এই সম্পর্কের পথে এবার আরো বাধা আসবে। সন্ধ্যা, নিশাত করিডোরে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে রাফিদ এসে দাঁড়ালো পাশে। ম্যাম, মা এসেছিল আজ? কি বললেন উনি? তোমার মা বেশ স্মার্ট, তবে ওনার চাহনিতে ছিল ভয়, যেন কিছু হারিয়ে ফেলার ভয়। উনি একটু প্রোটেক্টিভ, বিশেষ করে আমার প্রতি। আপনি কিছু মনে করেননি তো? না রে, বরং তুমি যে কারোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আরো ভালোভাবে বুঝতে পারলাম। আপনি কি আজ একা বাসায় যাচ্ছেন? তুমি তো জানো আমি একা গেলে ভালো লাগে না, তুমি পাশে থাকলে দিনটা ভালো কাটে। তাহলে আজ আপনার ড্রাইভার আমি। গাড়িতে দুজনের মাঝে এক ধরনের অদৃশ্য উত্তাপ ছড়িয়ে থাকে। নিশাত বাইরে তাকিয়ে থাকলেও ভিতরে ভিতরে আবেগে ভেসে যাচ্ছিল। তোমার মা ভাবে আমি তোমার জীবন থেকে কিছু নিয়ে নেব, অথচ তুমি তো আমাকেই আমার জীবন দিতে পারো, যদি শুধু আমায় একটু বুঝতে। নিশাত নিজের হাতটা আস্তে করে রাফিদের দিকে বাড়ায়, যেন না ছুঁয়ে 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 ফেলে। আপনি চুপ করে আছেন কেন ম্যাম? তুমি কখনো কি আমাকে একটা মেয়ের মতো করে দেখেছো, না শুধু বস হিসেবেই দেখো? আপনি তো সবকিছু, একজন আদর্শ, একজন প্রেরণা, একজন স্বপ্ন। তাহলে আমায় ভালোবাসা শেখাও রাফিদ। রাফিদ চুপ করে থাকে, কিন্তু তার চোখে ঝিলিক দেয় কিছু অসমাপ্ত অনুভব। নিশাত জানে সে একদিন বলবেই, কিন্তু তার আগে অনেক কিছু পেরোতে হবে। অফিসের করিডোরে আজ এক ভিন্ন আমেজ। সবাই একটু উত্তেজিত, কারণ আজ নতুন এক এমপ্লয় জয়েন করছে। তবে নিশাতের চোখে আজ এক অন্য রকম ভাব। চোখের গভীরে লুকানো অস্থিরতা, যেন রাফিদের প্রতি কিছু অধিকার দাবি করছে। ম্যাম, নতুন যে জয়েন করছে নাম তামান্না, এক্সটার্নাল রিক্রুটমেন্ট থেকে এসেছে। আচ্ছা, ওকে রিসেপশনে বসিয়ে রাখো, আমি নিজে কথা বলবো। নিশাত যখন রিসেপশনে পৌঁছলো, তখন এক লম্বা চুলের ফর্সা মিষ্টি মুখের মেয়ে উঠে দাঁড়ালো। তার চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে মৃদু হাসি। হ্যালো ম্যাম, আমি তামান্না, আজই জয়েন করলাম। ওয়েলকাম তামান্না, তোমার অভিজ্ঞতা ভালো, আশা করি তোমাদের টিমে সুন্দরভাবে মানিয়ে যাবে। তামান্না অফিসে ঢোকার সাথে সাথে প্রথম যাকে চোখে পড়ল সে রাফিদ। আর প্রথম দর্শনেই চোখ আটকে গেল। উফ, এই ছেলেটা তো একদম সিনিয়র হিরো টাইপ, দেখে মনেই হয় কনফিডেন্ট আর ভীষণ স্মার্ট। দুপুরবেলা নিশাত নিজের কেবিনে বসে হঠাৎ করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় সে দেখে তামান্না আর রাফিদ একসাথে দাঁড়িয়ে কথা বলছে, আর রাফিদ একসাথে হাসছে। রাফিদ এতদিনে কখনো কারোর সাথে এত হেসে কথা বলেনি। আমি যতই হই ওর সিনিয়র, তবুও কেন বুকের ভেতর টনটন করে উঠছে। আর রাফিদ হালকা হাসছে। নিশাত বুঝে গেল তার ভেতরের মেয়েটি এবার জেগে উঠেছে। সে রাফিদের জন্য শুধু বস নয়, একজন নারী হয়ে অনুভব করছে ঈর্ষা। ম্যাম, আপনি কিছু বলবেন? তামান্নার সাথে এত হাসির কি ছিল? না, মানে সে আমারই সাব ডিপার্টমেন্টে জয়েন করেছে, তো তাই একটু কাজের ব্যাপারেই কথা বলছিলাম। তুমি জানো আমি হাসতে পছন্দ করি না, বিশেষ করে যখন তুমি অন্য কারোর সাথে এমন করে কথা বলো। তোমার এই অভিমানটা যদি অন্য কেউ দেখতো, বুঝতে পারতো তুমি আমাকে কতটা। আমি কিরকম সেটা তুমি জানো না? আমি একজন নারী যে ভালোবাসতে জানে, কিন্তু কখনো স্বীকার করতে সাহস পায় না। হঠাৎ করেই অফিসের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিশাতের চোখে জল, যা সে বারবার লুকানোর চেষ্টা করে। এই রাফিদ, অফিসের সবার মধ্যে কেমন যেন এক টান। আমি চাইলে এই ছেলেটাকে নিজের করে নিতে পারি। নিশাত জানে এই গল্পটা আর সহজ নেই। একদিকে নিজের অবস্থান, অন্যদিকে নিজের অনুভব, আর তার মাঝে তামান্না নামের একটা নতুন ছায়া। কিন্তু এবার সে চুপ থাকবে না। যে ভালোবাসে সে চায় না অন্য কেউ তার মানুষকে ছুঁয়ে দেখুক। আমি রাফিদকে হারাতে চাই না, হারাবোও না। অফিসের পরিবেশ যেন আগুন জ্বালিয়ে রাখা কোনো শীতল চায়ের কাপ। ভেতরে ভেতরে ফুটছে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। নিশাতের মনে হঠাৎ জন্ম নেওয়া দুশ্চিন্তা যেন এখন দগ্ধ করে চলেছে তাকে। আর আজকের ঘটনাটা সেই আগুনে ঘি ঢেলে দিল। রাফিদ, একটু সময় দিতে পারো? ক্যান্টিনে বসে কিছু কাজের কথা আলোচনা করতে চাই। হ্যাঁ, অবশ্যই, এখনই যাচ্ছি। দুজন পাশাপাশি বসে, কিন্তু কথাগুলো অফিসের কাজ ঘিরে না, বরং সম্পর্কের খোঁজে। তোমাকে দেখে একদিনে যা বুঝেছি তুমি খুব ক্লিন হার্টেড।
আমার মনে হয় তোমার পাশে থাকলে আমি নিজেকে নিরাপদ ভাবি। আমি চেষ্টা করি সবাইকে রেসপেক্ট করতে। সবাই না, আমি চাই শুধু আমাকে একটু বেশি দাও, একটু বেশি মনোযোগ, হয়তো একটু বেশি অনুভব। এই কথাগুলোর মাঝেই হঠাৎ এক ছায়া এসে দাঁড়ালো ক্যান্টিনের গেটের সামনে। সেই ছায়া আর কেউ না, নিশাত। তামান্না, একটা কাজের জন্য তোমাকে দরকার ছিল, এখনই কেবিনে আসো। জি, আসছি। তামান্না চলে গেলে নিশাত দাঁড়িয়ে রাফিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলল, তুমি যদি বুঝতে না পারো আমি কেমন অনুভব করি, তাহলে হয়তো আজকের মতো চুপ থাকাই ভালো। তুমি কি বলতে চাও নিশাত ম্যাম, আমি কখনোই তোমার কোনো অনুভবের অবমাননা করিনি? তাই নাকি? তাহলে আজ তামান্নার চোখে চোখ রেখে তুমি যেভাবে হাসলে, সেটা কি? আমি তো প্রতিদিন চেয়ে থাকি তোমার দিকে। একবার দেখো, একবার বলো আমি আছি তোমার পাশে। এই দৃশ্য দেখে রাফিদের মুখে আর কোনো কথা রইল না। হয়তো কিছু অনুভব শব্দে বলা যায় না। ম্যাম, কেউ একজন আপনাকে খুঁজছে, একজন মহিলা, বলছে সে রাফিদের মা। ওনার মা? এখন? রিসেপশনে গিয়ে নিশাত যাকে দেখলো তিনি বেশ স্মার্ট ভাবে পরিপাটি সাজিয়ে বসে আছেন, মুখে একটু খোঁচা হাসি। ও, আপনিই নিশাত ম্যাডাম? ছেলে আমার অনেক কথা বলে আপনার, কি সুন্দর আপনি, তবে একটু বেশি শক্ত মানুষ না আপনি? আমার কাজটাই একটু স্ট্রিক্ট ম্যাম, তবে রাফিদ খুব ভালো কাজ করে। সে তো জানি, কিন্তু ছেলেকে যেন আপনি বস না হয়ে আপন করে না ফেলেন। আমার ছেলেটার এখনো অনেক ভবিষ্যৎ বাকি, বুঝলেন? নিশাত হেসে গেল, কিন্তু বুকের ভেতর একটা জ্বালা ফেটে পড়ল। আমি শুধু বস না, আমি তো ভালোবাসি, আমি তো তার পাশে থাকতে চাই। তবে কি আমি ভুল করছি? আমি সিনিয়র বলে কি ভালোবাসতে পারি না? সেই রাতে নিশাত একাই অফিসে রয়ে গেল। একটা পুরনো খাতা খুলে পুরনো নোট লিখতে লাগলো। আজ আর দাঁড়ানো যাবে না নিশাত। তুমি যদি চাও রাফিদ তোমার হয়ে উঠুক, তাহলে তাকে বুঝিয়ে দিতে হবে তুমি শুধু বস নও, তুমি তার হৃদয়ের সাথীও হতে পারো। কাল সকালে তাকে নিজের মনের কথা জানাতে হবে। সব কষ্ট, সব ভালোবাসা, হোক তা সাহসের চিঠি কিংবা চোখের ভাষা, কিন্তু চুপ থাকা চলবে না। ভোরবেলা নিশাতের চোখে ঘুম নেই, রাতের অস্থিরতা তার চোখে। হাতে একটা সাদা খাম, সময় হয়েছে নিজের মনের কথা জানানো। আজ না বললে আর বলা হবে না। আজ যদি তাকে বলতে না পারি, তাহলে সব ভুল বুঝাবুঝি চিরতরে থেকে যাবে। অফিসে ঢুকেই নিশাত খামটা রেখে দিল রাফিদের ডেস্কে। ভেতরে লেখা, রাফিদ, প্রতিদিন তোমার চোখে খুঁজে ফিরি একটা স্পর্শ, একটা ইশারা, যে তুমি আমার মতোই অনুভব করো। আমি তোমার সিনিয়র, কিন্তু আমি মানুষ, আমারও হৃদয় আছে, কান্না আছে। তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যদি আমায় গ্রহণ করো তাহলে আমি অপেক্ষায় থাকবো। নিশাত। রাফিদ এসে ডেস্কে খাম দেখে প্রথমে অবাক, তারপর পড়ে ফেললো প্রতিটা লাইন। তার চোখ ধীরে ধীরে ছলছল করে উঠল। এই নারী আমার বস, আমার জীবনটাকেই বুঝে ফেলেছে। আমি কি করব এখন? কি রাফিদ, চিঠি কার? না মানে অফিসিয়াল। ও, সিনিয়র ম্যাডামের লেখা প্রেমপত্র? বাহ, তাহলে তো বুঝতে পারছি অফিসে কারা কারে নিয়ে সিরিয়াস। ভাবি হয়ে যাব নাকি ওনাকে ডেকে? তামান্নার হাসির মধ্যে ছিল ঈর্ষা আর কটাক্ষ, আর রাফিদের মুখে ধরা বিস্ময় আর অস্বস্তি। রাফিদ, আগামী সপ্তাহে বিয়ের প্রস্তাব এসেছে, একটা ভালো ঘরের মেয়ে, খুব সুন্দরী। আমি রাজি হয়ে গেছি, এখন তোর হ্যাঁ না বল। মা আমি এখনো রেডি না। সব ছেলেই নাকি রেডি না, কিন্তু সময় গেলে কেউ তোর জন্য বসে থাকবে না। অফিসে চাকরি দিয়ে জীবন চলে, মন চলে না। সেই রাতে রাফিদের মনে চলছিল দুটি যুদ্ধ। একদিকে সিনিয়র বসের সাহসী স্বীকারোক্তি, অন্যদিকে মায়ের চাপ, আর মাঝখানে নিজে রাফিদ, এক অনিশ্চিত প্রেমিক। ম্যাম, রাফিদ কি আজ আপনার সাথে দেখা করেছে? না সুবর্ণা, হয়তো সে আমার লেখা পড়েই হাসছে এখন। হয়তো ভাবছে সিনিয়র ম্যাডাম কতটা বোকা। তবে আজ দুপুরে শুনেছি যে কাউকে বলেছে ভালোবাসা সম্মানের সঙ্গে আসে, বয়সের সঙ্গে না। এটা কি আপনার জন্যই বলেছে? সে কি সত্যি? নিশাতের চোখে প্রথমবারের মতো ফুটে উঠল আশার আলো, কিন্তু সেই আলো তখনও দ্বিধার অন্ধকারে ঢাকা। অফিসের সকালটা আজ অন্যরকম। নিশাত অপেক্ষায়, একটা উত্তর, একটা স্বীকারোক্তি, হয়তো একটুখানি ভরসা।
আমি যদি আজ না বলি তাহলে হয়তো আমি নিজেই আমার জীবনের সবচেয়ে সত্যিটাকে হারিয়ে ফেলবো। রাফিদ ধীরে ধীরে নিশাতের কেবিনে ঢুকলো, দরজাটা বন্ধ করলো। নিশাত তাকিয়ে আছে, চোখে ভরপুর ভয় আর আশা। আপনার চিঠি আমি পড়েছি, প্রতিটি শব্দ অন্তরের ভিতর দিয়ে গিয়েছে। তাহলে তুমি কি হাসলে নাকি আমাকে ছোট মনে করছো? না, আমি অবাক হয়েছি, কারণ আমার মনের কথাগুলো কেউ এত নিখুঁতভাবে লিখে ফেলেছে। আপনি সেই নারী যার চোখে আমি ভরসা খুঁজি, যার হাসিতে আমার মন শান্ত হয়। তাহলে তুমি আমায় গ্রহণ করো। সিনিয়র হলেও আপনি আমার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গায় আছেন। নিশাত হঠাৎ চোখ নামিয়ে ফেলল। হয়তো এমন স্বপ্ন সে অনেক রাত ধরে দেখে এসেছে। কিন্তু ঠিক তখনই দরজায় টোকা। ম্যাম, একজন ভদ্রমহিলা এসেছেন, আপনাকে দেখতে চান। বলছেন উনি রাফিদের মা। কে রাফিদের মা? ও না, মা এখানে কেন? একটু পর কেবিনে ঢুকলেন এক গম্ভীর মুখের মহিলা, রাফিদের মা। আপনি কি নিশাদ ম্যাডাম, আমার ছেলের বস? জি আমি। আপনি রাফিদের মা? হ্যাঁ, আমি তার মা। আমি জানতে এসেছি আমার ছেলের সাথে আপনি কি সম্পর্ক রাখতে চাচ্ছেন? আমি আমি তাকে পছন্দ করি, সম্মান করি। পছন্দ? আপনি ওর চেয়ে প্রায় 6 বছর বড়, আর আপনি ওর অফিস বস। এটা আপনি ভালোবাসা ভাবেন? মা প্লিজ, তুমি যা ভাবছো তা নয়। তুই চুপ কর। তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, আর এখন এক সিনিয়র মেয়ের প্রেমে পড়ে আমার মুখ পুরাবি? আমি কখনোই চেয়েছি না কারোর সামনে আপনার ছেলের অসম্মান হোক। আমি সত্যিই তাকে সম্মান করি, ভালোবাসাও করি, কিন্তু জোর করে নয়। আপনার মতো মেয়েরা আমার ছেলের মতো সহজ সরল ছেলেদের ফাঁদে ফেলেন। আমি আমার ছেলেকে হারাতে দেব না। চল রাফিদ। রাফিদের মা রাগে কেবিন থেকে বেরিয়ে গেলেন। পেছনে রেখে গেলেন ভাঙা নিঃশ্বাস, থমথমে রাফিদ আর একটি গভীর স্তব্ধতা। তুমি যাও রাফিদ, হয়তো তোমার মা ঠিকই বলেছে। আমি বোকা ছিলাম, এমন ভালোবাসা চাইলে হয়তো বাঁচা যায় না। তুমি শুধু আমার বস নও, তুমি আমার শক্তি। আমি তোমার পাশে থাকবো, শুধু একটু সময় দাও, আমি মাকে বোঝাবো। একজন ছেলে তার ভালোবাসার জন্য এখন শুরু করবে লড়াই। অন্যদিকে একজন নারী হারিয়ে না গিয়ে সামনে এগিয়ে আসবে। প্রেমের গল্প তো সেখানেই শুরু হয়। প্রেম যেমন শক্তি দেয়, তেমনি কোনো না কোনো দিন তা হয়ে দাঁড়ায় মান অপমানের যুদ্ধ। আজ রাফিদ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। তুই আবার অফিসে যাচ্ছিস? আমি তোকে নিষেধ করেছিলাম। মা, আমি ওখানে কাজ করতে যাই, শুধু ভালোবাসার জন্য নয়, নিজের জন্যেও। তুই কি বুঝতে পারছিস না? ওই মেয়েটার ফাঁদে পড়ছিস তুই। মা, ভালোবাসা কখনো ফাঁদ হয় না। যদি হয় তাহলে সেটা আসল ভালোবাসা ছিল না। রাফিদের এই কথাগুলো যেন একটা তীব্র চাবুক হয়ে মার অভিমানী মনকে স্পর্শ করে গেল। কিন্তু তিনি চুপ রইলেন। তুই দেখলি ম্যাডামের সঙ্গে রাফিদের কি সম্পর্ক? সব জায়গায় একসাথে, আর এখন তো ম্যাডামের কেবিনেই ঘন্টার পর ঘন্টা। তাই তো শুনলাম রাফিদের মা পর্যন্ত এসে গেছেন। হে, এবার দেখিস আমি এমন একটা প্ল্যান করব যাতে ওই ম্যাডাম নিজের মুখে পদত্যাগ করে চলে যায়। অফিসের করিডোরে গুজব যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। নিশাত যখন করিডোরে হেঁটে যায় তখন অনেকেই চুপি চুপি হাসে, কেউ আবার মুখ ঘুরিয়ে নেয়। সবাই আজ আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। মিটিং রুমে আমরা চাই এই অফিসে আবার আগের পরিবেশ ফিরে আসুক। একজন বস যদি ব্যক্তিগত সম্পর্কে জড়ান জুনিয়রের সাথে, তাহলে সেটাই অফিসের ভাবমূর্তি নষ্ট করে। তামান্না, আপনি কি বলছেন বুঝে বলছেন তো? হ্যাঁ, বুঝেই বলছি। আপনি একজন জুনিয়র, আর আপনার বসের সাথে আপনার এমন সম্পর্ক এই অফিসের নীতিবিরুদ্ধ। তাহলে শুনুন, আমি এই অফিসে আছি কারণ আমি এখানে নিজের যোগ্যতায় এসেছি। আর যদি কেউ নিশাত ম্যাডামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তাহলে তাকে প্রথমে আমার মুখোমুখি হতে হবে। রাফিদ, তাহলে বুঝে নিন আপনি নিজেই নিজেকে বিপদে ফেলছেন। সেদিন পুরো অফিস প্রথমবার দেখলো একজন পুরুষ কিভাবে ভালোবাসা আর সম্মানের জন্য সামনে দাঁড়ায়। কিন্তু এই লড়াই সহজ হবে না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমিও হারব, কিন্তু আপনি যদি একটুখানি ভরসা দেন আমি পুরো পৃথিবীর সামনে লড়তে পারি। তাহলে আমিও লড়বো তোমার পাশে থেকে।
প্রেম মানে শুধু ভালোবাসা নয়, সম্মান আর লড়াইও। আজ সেই লড়াইটা নিশাদ আর রাফিদের জীবনে একটা নতুন বাঁক এনে দেবে। তায়েব, তুই আজই অফিসে যা। দেখ কিভাবে তোর ভাইটাকে এক সিনিয়র মহিলা ভুল পথে চালিত করতেছে। খালাম্মা চিন্তা করেন না, আমি এমন শিক্ষা দেব ওই ম্যাডাম অফিসে থাকতেই পারবে না। দুপুর গড়িয়ে গেল। অফিসে তখন শান্ত পরিবেশ, কিন্তু হঠাৎ ঝড়ের মতো ঢুকে পড়ল তাইব, সঙ্গে রাফিদের মা আর তামান্না। আপনি অফিসের বস, তাই তো? লজ্জা করে না একজন জুনিয়র ছেলের জীবন ধ্বংস করছেন? আপনি কে যে আমাকে এইভাবে অপমান করছেন? ও আমার ভাইয়ের ছেলে, আমি ওকে এনেছি। তুই তো আমার কথাই শুনিস না। দেখি এখন কে তোর দিক নেয়। আপনি অফিসকে নিজের ব্যক্তিগত জায়গা বানিয়ে ফেলছেন ম্যাডাম। এটা কি পেশাদার আচরণ? চারিদিক থেকে নিশাদকে ঘিরে ধরা হয়েছে, তার চোখে জল, কিন্তু গলায় কোনো কম্পন নেই। একটা শব্দ বলবেন না। মা, আপনি যদি ওনাকে অপমান করেন তাহলে এবার আমি চুপ থাকবো না। তুই তোর মায়ের মুখের উপর এমন কথা বলছিস ওই মেয়ের জন্য? আমি সত্যের জন্য দাঁড়িয়েছি মা। নিশাদ ম্যাডাম কখনোই আপনাদের চোখে যেভাবে মনে হচ্ছে সেরকম নন। ভাই, নাটক বাদ দেন। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন, না হলে আমরা অফিসে আপনাকে রাখতে দেব না। ঠিক আছে, আমি পদত্যাগ করব, কারণ ভালোবাসা যদি সম্মান না পায় তাহলে সেই চেয়ার আমার দরকার নেই। না, আপনি কোথাও যাবেন না। আমি থাকতে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কিছু মুহূর্ত থাকে যখন চোখের জল আত্মসমর্পণ নয়, প্রতিজ্ঞা। নিশাদের চোখে সেই প্রতিজ্ঞার ছায়া স্পষ্ট। তুমি পাশে থাকলে আমি আবার নতুন করে শুরু করতে পারবো। সব সময় আমি তোমার পাশে আছি। ভালোবাসার লড়াই তখনই কঠিন হয়ে ওঠে যখন সেই লড়াইয়ের প্রতিপক্ষ হয় আপন মানুষ। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে সে লড়াই হারেও জিতে যায়। অফিসের বোর্ডরুমে পরের দিন সকাল। সবার সামনে বসে আছেন অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার রফিক সাহেব। সামনে রাখা নিশাতের পদত্যাগ পত্র, কিন্তু সবার চোখ রাফিদের উপর। নিশাত ম্যাডাম, আপনি কি সত্যিই পদত্যাগ করতে চান? আমি বাধ্য হয়েছি স্যার। যখন একজন নারীকে তার পেশাগত দক্ষতার বদলে সম্পর্ক নিয়ে বিচার করা হয় তখন সেই চেয়ার অর্থহীন হয়ে যায়। স্যার, এই পদত্যাগ আমরা মেনে নিতে পারি না। এটা অন্যের কাছে মাথা নত করা হবে। বিপরীত দিকে বসা তাইব আর তামান্না চোখে আগুন নিয়ে তাকিয়ে থাকে। রাফিদের স্পষ্ট অবস্থান তাদের মুখ লাল করে দেয়। আমি অনেক কথা শুনেছি, কিন্তু এই অফিস কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে বরখাস্ত করে না। আমরা কাজ দেখি, মন গড়া ধারণা না। কিন্তু স্যার, অফিসে এমন সম্পর্ক রাখা কি ঠিক? জুনিয়র সিনিয়র প্রেম? মিস তামান্না, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কেউ যদি একে অপরকে পছন্দ করে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। তাতে অফিসের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব না পড়লে সেটি আমাদের দেখার বিষয় নয়। নিশাদ, তুমি সত্যিই কি আমার ছেলের সঙ্গে সম্পর্ক করতে চাও? হ্যাঁ খালা, তবে আমি শুধু প্রেম না, ভবিষ্যৎ গড়তে চাই। হঠাৎ এক ধরনের নিস্তব্ধতা। রাফিদের মা চোখ বন্ধ করে একটু দম নেন, তারপর ধীরে ধীরে বলে ওঠেন। আমি এখনো রেগে আছি, কিন্তু তোর চোখে আমি কোনো মিথ্যা দেখি না। আমি সময় নেব, বুঝতে চেষ্টা করব। মা, তুমি শুধু এটুকুই বলো, তুমি পাশে থাকবা। যদি তুই সত্যিই সুখী হোস তাহলে আমি বাধা হব না। এই প্রথমবারের মতো মা আর ছেলের মধ্যে এমন একটা মুহূর্ত তৈরি হলো যেখানে রাগ ও অভিমানের দেওয়াল একটু নড়ে উঠল। তাহলে নিশাত ম্যাডাম, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং যে কোনো ব্যক্তিগত মতামত অফিসে নিয়ে আসবেন না। এটা সবার জন্য শেষ সতর্কবার্তা। নাটক শেষ হয়েছে তাহলে? না ভাই, নাটকের আসল গল্প তো এখন শুরু। একটা সম্পর্ক যত বেশি বাধা পায় তত বেশি শক্ত হয়। রাফিদ আর নিশাত এখন সেই সম্পর্কের নতুন শুরুতে দাঁড়িয়ে। মনে হয় সব ঠিক হয়ে গেছে, কিন্তু সম্পর্কের ভিতরে যখন ক্ষত থাকে তখন একটু ঝাঁকিতেই সব ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়। আজকের পর্বে সেই ভাঙা আর জোড়া লাগার শুরুটা হবে। অফিসের লাঞ্চ টাইম। নিশাত ডেস্কে বসে কাজ করছিল। কিরে, আজকাল তোর মুখ এত গম্ভীর কেন? কেউ কিছু বলেছে? সবাই চুপচাপ তাকায়, কেউ কিছু না বললেও চোখেই বুঝি ওরা আমাকে অন্যভাবে দেখছে। সবাই তোদের সম্পর্কের সত্যি ঘটনা জানে না, জানলেও কার কি আসে যায়, তুই নিজের মতো থাক। তোকে না থাকলে পারতাম না রে।
অন্যদিকে রাফিদ করিডোরে তামান্না আর তাইবের গোপন কথোপকথন শুনে ফেলল। যদি ওই নিশাত আবার অফিসে শক্ত হয়ে দাঁড়ায় তাহলে আমাদের প্ল্যান ধরা পড়ে যাবে। চিন্তা করিস না, আমি এমন কাজ করব সবার সামনে ওর চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাহলে সব কিছুই তোমাদের পরিকল্পনা ছিল? রাফিদ, তুমি ভুল বুঝছো। না তামান্না, এবার আমি তোমাদের মুখোশ খুলেই ছাড়বো। রাফিদের চোখে এবার শুধুই ক্ষোভ। সে জানে এখন আর চুপ থাকলে চলবে না, কিন্তু একা কিছু করলে নিশাদকেই আবার কষ্ট পেতে হবে। বাড়িতে সন্ধ্যায় রাফিদের মা একা বসে ভাবনায় ডুবে। রাফিদের মা, আমি কি সত্যিই ভুল করেছিলাম? এই মেয়েটা রাফিদকে ভালোবাসে ঠিকই, কিন্তু এই সমাজ কি সহজে মানবে? একটা মায়ের দ্বন্দ্ব এখানেই। সে চায় সন্তানের সুখ, কিন্তু সমাজের চাপ তাকে দমিয়ে রাখে। সন্ধ্যার কিছুক্ষণ পর কফি শপে নিশাদ ও রাফিদের দেখা। তুমি কেন এমন তড়িঘড়ি করে ডাকলে? আমি আজ একটা সত্যি জেনেছি। তামান্না আর তায়েব সব প্ল্যান করে তোমার বদনাম করছিল। মানে আমার সব সন্দেহ সত্যি? হ্যাঁ, কিন্তু এবার আমি তোমাকে একা রাখবো না। ওরা যা করেছে তার জবাব আমি অফিসেই দেব। তুমি যদি না থাকতে আমি হয়তো ভেঙে পড়তাম রাফিদ। আমি আছি, এই হাতটা আর কখনো ছেড়ে দেব না। ভালোবাসার প্রতিজ্ঞা তখনই গভীর হয় যখন চোখে জল থাকে আর হাতে দৃঢ়তা। নিশাদ আর রাফিদের ভালোবাসা আজ আরো এক ধাপ এগোলো। কখনো কখনো একটা ছোট সত্য গোটা সম্পর্ককে বদলে দিতে পারে। আজ রাফিদ আর নিশাদ তাদের ভালোবাসাকে রক্ষা করতে প্রথমবার সত্যের পক্ষে দাঁড়াবে। অফিস মিটিং রুম, সকাল 10টা। সবাই বসে আছে। নিশাদ একপাশে চুপচাপ বসে। আজকে আমি অফিসের সকল সিনিয়র এবং জুনিয়রদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। এখন আবার কি? আমি কিছু প্রমাণ হাতে পেয়েছি, যেগুলো প্রমাণ করে যে কিছু সহকর্মী ইচ্ছাকৃতভাবে সিনিয়র বস নিশাদ ম্যাডামের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে। তুমি কি এখন আমাদের দোষারোপ করছো? আমি কারোর উপর দোষ দিচ্ছি না, আমি শুধু সত্য বলছি। এই রেকর্ডিংয়ে তামান্না আর তায়েব নিজেদের মধ্যে ষড়যন্ত্রের কথা বলছে। সবাই স্তব্ধ। আমি তো আগেই বলেছিলাম নিশাদ অন্যরকম মেয়ে, আর কেউ হলে এতদিনে চাকরি ছেড়ে দিত। পুরো অফিস নিস্তব্ধ। একটা সত্যি ভিডিও সবাইকে চুপ করিয়ে দিয়েছে। রাফিদ আর নিশাতের চোখে চোখে কিছু একটা কথা বিনিময় হয়। মনে হয় একে অপরকে আরো ভালোভাবে চেনা শুরু করেছে তারা। অফিস শেষে ক্যান্টিনে। তুমি না থাকলে কেউ আমার পাশে দাঁড়াতো না। আমি সবসময় চাই যে তুমি আমার পাশে থাকো। তুমি জানো তো আমি যতটা রাগী আর কঠিন বাইরে থেকে, ভেতরে ঠিক ততটাই নরম। আমি সেই ভেতরের মানুষটাকেই ভালোবাসি নিশাদ। ভালোবাসার স্বীকারোক্তি যত সহজে আসে, তার পেছনে ততই কষ্ট লুকিয়ে থাকে। রাফিদ আজ বুঝতে পেরেছে সিনিয়র হয়েও নিশাদ অনেক বেশি একা, আর সে ঠিক করেছে তাকে আর একা থাকতে দেবে না। পরের দিন দুপুরে রাফিদের মা অফিসের সামনে আসে। সিঁড়ির নিচ থেকে উপরে তাকিয়ে থাকে। এই মেয়েটাকে একবার দেখতে চেয়েছিলাম। এই তো ওই নিশাদ। আপনি কি রাফিদের মা? হ্যাঁ, ওর কথা শুনেই ভাবলাম একবার দেখে যাই। আপনি চিন্তা করবেন না, নিশাদ খারাপ মেয়ে না, বরং এই অফিসের সবচেয়ে সৎ আর সাহসী মেয়ে ওই। জানি আজকাল চোখ যা দেখে মন তা বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি চেষ্টা করব। শুরু হলো গ্রহণযোগ্যতার এক নতুন অধ্যায়। সম্পর্কের পথ সহজ নয়, কিন্তু যার পাশে থাকে তারাই ভালোবাসার প্রকৃত মূল্য বোঝে। ভালোবাসা যখন সমাজের নিয়মে বাধা পড়ে, তখন শুরু হয় আসল পরীক্ষা। আজ সেই পরীক্ষার এক প্রাথমিক ধাপে পা রাখবে নিশাদ আর রাফিদ। দুপুর 12টা। নিশাদের ডেস্কে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি রাফিদের মা বলছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। পারবে একটু সময় দিতে? জি অবশ্যই আন্টি। কখন এবং কোথায়? আজ বিকেল 5টায় আমাদের বাড়িতে এসো, আমি কথা বলতে চাই, একা। নিশাদের বুক ধুকপুক করতে থাকে। হয়তো অপমান হবে, হয়তো দুঃখ পাবেন, কিন্তু দেখা না করে উপায় নেই, কারণ এটাই এক নতুন সম্পর্কের প্রথম অনুমতির দরজা। বিকেল 5টা। রাফিদের বাসা। ভেবো না তোমাকে কিছু বলবো বলে ডেকেছি। আমি শুধু তোমার চোখে দেখতে চেয়েছি, তুমি কি সত্যি আমার ছেলেকে ভালোবাসো?
আমি রাফিদকে এমনভাবে ভালোবাসি যেমন কেউ নিজের সাহসকে ভালোবাসে। ও আমার সবচেয়ে দুর্বল জায়গা, আমার সবচেয়ে বড় শক্তিও। মা হয়ে বুঝি তোমার চোখে সত্যি লুকায় না। আমি রাফিদকে বলিনি, আমি তোমাকেই আগে যাচাই করতে চেয়েছিলাম। আপনি মানে? আমি রাজি, কিন্তু সময় নাও। এই সম্পর্ক সমাজের কাছে সহজ না। ধন্যবাদ আন্টি, এইটাই আমার কাছে সব। অফিসের করিডোর অন্যদিকে তাইব আর তামান্নার প্ল্যান। ওদের মাঝে কিছুতেই প্রেম টিকতে দেওয়া যাবে না। আমি এক কাজ করব, পুরো অফিসে এমন একটা মেইল ছড়াবো যাতে সবাই জানে ওরা নাকি গোপনে বিয়ে করেছে। গ্রেট, তাহলে অফিসেই ওদের বিরুদ্ধে প্রশ্ন উঠবে। সেই রাতে রাফিদ সুবর্ণার বাসার নিচে দাঁড়িয়ে। হঠাৎ আমাকে ডেকেছো কেন? নিশাদকে নিয়ে কিছু কথা বলার ছিল। তুমি ওর সবচেয়ে কাছের বন্ধু, জানো আজ মা ওকে স্বীকার করেছে। সেটা তো অসাধারণ খবর। তাহলে তো এবার সব ঠিক। ঠিক ছিল, কিন্তু এখন নতুন সমস্যা শুরু হবে। মানে? তামান্না তাইব আবার কিছু করছে, আমি নিশ্চিত। তাহলে এবার আমাকে পাশে পাবে। আমি নিশাদকে হারতে দেব না। বন্ধু, পরিবার আর ভালোবাসা, এই তিন শক্তিই কাউকে জিতিয়ে দিতে পারে, কিন্তু শর্ত একটাই, যারা পাশে আছে তারা যেন সত্যিই পাশে থাকে। ভালোবাসার রাস্তা কখনো মসৃণ হয় না। নতুন কোনো স্বীকৃতি এলেই কিছু মুখোশধারী মুখ বেরিয়ে আসে। আজ সেই মুখোশই খুলে পড়বে। সকালে অফিসে প্রবেশ করার সময় নিশাতের ফোনে একাধিক কল মেসেজ। এত মেল, কি হচ্ছে এসব? ল্যাপটপ খুলে স্তব্ধ হয়ে যায়। ইমেল হেডলাইন, আওয়ার বস ইজ ম্যারিড টু হার জুনিয়র। ইমেল বডি, গোপনে অফিসে প্রেম বিয়ে, এটা কি পেশাদার পরিবেশ? আমাদের সম্মান কোথায়? সঙ্গে আছে নিশাদ ও রাফিদের ক্যান্টিনে বসে থাকা ছবি। পুরো অফিস গরম, কারো মুখে হাসি, কারো চোখে বিদ্বেষ। নিশাদ ধীরে ধীরে রুমে ঢোকে, সকলের সামনে মুখ নিচু করে হেঁটে যায় কনফারেন্স রুমে। এসব খবর জানলে তো আমরা আগেই ব্যবস্থা নিতাম। অফিসকে তারা যেন নিজের প্রেমের জায়গা বানিয়েছে। চুপ করো, তোদের মুখে এসব কথা মানায় না। তুমি আবার কোন দুঃখে এমন হয়ে উঠলে? আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। নিশাদ আমাদের বস এবং আমার বন্ধু, আর এসব মেল একদম জাল। আমি চ্যালেঞ্জ করছি, এই ছবিগুলো এডিটেড। অন্যদিকে রাফিদ তার ডেস্কে বসে মেইলের উৎস খুঁজতে ব্যস্ত। এটা নিশ্চয়ই অফিসের কেউ করেছে, অথচ পুরো অফিস এখন নিশাতের বিরুদ্ধে। তার ল্যাপটপে তামান্না ও তাইবের লক ফাইল পাওয়া যায়। গেম ওভার, এবার তোদের মুখোশ খুলতে সময় লাগবে না। সত্য চাপা পড়লেও খুব বেশি দিন নয়। আজ সেই সত্যের ঝলক দেখা দেবে, কিন্তু তার আগে আসবে অপমানের কাঁটা। লাঞ্চ ব্রেকে নিশাদ ছাদে বসে একা। আমি সব সামলাতে পারি, কিন্তু এই অপমান, এই সন্দেহ, আমি ভেঙে পড়ছি রাফিদ। পেছন থেকে রাফিদের কণ্ঠ। তুমি একা না নিশাত, আমি আছি এবং আমি প্রমাণ নিয়ে এসেছি। তুমি কি পেয়েছো? তামান্না আর তাইব মিলে মেইল পাঠিয়েছে, প্রমাণ সহ এইচআরে জমা দিয়েছি। কাল ওদের শোকজ হবে। আমি সত্যি একা না, আমার একজন রাফিদ আছে। যে ভালোবাসা অপমানেও ভাঙে না, সেই ভালোবাসাই সবচেয়ে সত্য। আজ সেই ভালোবাসা এক ধাপ এগিয়ে গেল। নিশাত ও রাফিদের পাশে এখন সুবর্ণাও আছে। সত্য কখনো চাপা পড়ে না। যারা পেছনে বিষ ছড়ায় একদিন ঠিকই সামনে এসে ধরা পড়ে। আজ তেমনি একদিনের শুরু। প্রতিশোধ নয়, ন্যায়ের প্রতিধ্বনি। সকাল 10টা, অফিস কনফারেন্স রুম। এইচআর ম্যানেজার সোহেল এক টেবিলে তামান্না আর তাইবকে বসিয়ে রাখে, সামনে প্রমাণ সহ ফাইল। আপনারা দুজন কি এই মেইলের সঙ্গে সংশ্লিষ্ট? না মানে, এটা একটা ভুল। আমরা তো শুধু লগ স্টক, আইপি টাইম স্ট্যাম্প সব কিছু আমাদের কাছে আছে। আপনাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। স্যার, একটু সময়, আমরা ভুল বুঝেছিলাম। ভুল বুঝলে অপমান করা যাবে না। বস ও অফিসের পরিবেশকে অসম্মান করা অধিকার আপনাদের নেই। অন্যদিকে নিশাদ অফিসে আসতে ভয় পাচ্ছিল, কিন্তু রাফিদের হাত ধরে সাহস নিয়ে এলো। চলো, আজ তোমাকে সবাইকে সামনে গিয়ে নিজের অবস্থান জানাতে হবে। তুমি পাশে থাকলে পারবো।
অফিস লাউঞ্জে রাফিদ সামনে এসে সবার দৃষ্টি আকর্ষণ করে। সবাইকে 2 মিনিট সময় চাই। আমাদের বস নিশাত ম্যাম কিছু বলতে চান। আমি এখানে একজন বস হিসেবে এসেছি, কারো প্রেমিকা কিংবা কারো স্ত্রীর রোল প্লে করতে না। আমি পেশাগত সম্পর্কেই বিশ্বাসী। আমারও রাফিদের সম্পর্ক যদি কারো চোখে সমস্যা হয় তাহলে সেটা তাদের মানসিকতার সমস্যা, আমাদের নয়। আর যারা জাল মেল বানিয়ে অপমান করেছে তাদের প্রমাণসহ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দুঃখিত ম্যাম, সত্যি ভুল বুঝেছিলাম। আপনি যেভাবে পরিস্থিতি সামলালেন সেটা অনেক সাহসের। এক মুহূর্তের জন্য নিশাত নিজেকে হেরো মনে করেছিল, কিন্তু আজ সে জানলো ভালোবাসা যখন পাশে থাকে তখন হেরে যাওয়া অসম্ভব। সেই রাতে নিশাত ব্যালকনিতে দাঁড়িয়ে, মোবাইলে একটা ফোন আসে। রাফিদের মা। আজ তোমাকে দেখলাম নিউজ আপডেটে, তুমি গর্বের জায়গা তৈরি করেছো। আপনার বিশ্বাস ছাড়া আমি পারতাম না আন্টি। আমাকে আম্মু বলবে, আর কখনো আন্টি না। আম্মু। পরের দিন লাঞ্চ ব্রেকে সুবর্ণা ও নিশাত ক্যান্টিনে। তুই জানিস নিশাত, তোকে দেখে নিজের পুরনো কথা মনে পড়ে। তুইও এমন কিছু ফেস করেছিলি? হ্যাঁ, তবে আমি তোর মতো লড়তে পারিনি, কিন্তু তোর জন্য আমি এখন লড়বো। তুই একা না। তুই থাকলে আমার কেউ লাগবে না রে। নতুন ভাবে সম্পর্ক গড়ে উঠছে, বন্ধন শক্ত হচ্ছে, কিন্তু সামনে যে ঝড় আসছে তার তুলনায় আজকের দিনটা যেন কেবল একটা শান্ত মুহূর্ত। দুপুর গড়িয়ে বিকেল, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আজ সম্পর্ক আর বাস্তবতার টানা পড়েনে জড়িয়ে গেছে। ভালোবাসা যদি হয় সাহসের নাম, তাহলে আজ সেই সাহসের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে চলেছে নিশাত। এই মেয়েটা মানে নিশাত, ও কি সত্যি তোর অফিসের বস? জি বাবা, ও আমার বস, কিন্তু এখন শুধু বস না, আমার জীবনের সবচেয়ে আপন একজন। তুই বুঝিস কি করছিস? অফিসের সিনিয়র, বয়সে বড়, আবার তুই তার অধীনস্থ। এই সম্পর্কটা কখনো টিকবে? আপনি সবসময় সমাজের কথা ভাবেন, কিন্তু ছেলের মনের কথা একবারও শুনছেন না। মা ঠিক বলেছে বাবা, নিশাতের মতো মেয়ে আমার জীবনে একবারই এসেছে। ওর ভালোবাসার গভীরতা আমি হাড়ে হাড়ে বুঝি। সমাজে মাথা উঁচু করে চলার জন্য ছেলে মেয়ের বয়স, মান, ইজ্জত সব কিছু হিসাব রাখতে হয়। আপনি নিশাতকে একবার সামনে এনে কথা বলার সুযোগ দেন, দেখবেন আপনার সব দ্বিধা কেটে যাবে। অন্যদিকে নিশাত বাসায় বসে অস্থির, বারবার ফোনের দিকে তাকিয়ে থাকে। পাশে সুবর্ণা, নিশাতের চোখে চিন্তার ছাপ। তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? জানি না রে সুবর্ণা, মনটা কেমন করছে। আজ রাফিদের বাবার সঙ্গে ওর কথা হয়েছে। ভয় পাচ্ছিস? ওর বাবা যদি আমাকে একেবারেই মেনে না নেয়? তুই ভয় পাচ্ছিস, অথচ তুই তো সেই নিশাত, সে পুরো অফিস একা চালায়। আজ তুই হার মানবি? অফিসার মন তো এক জিনিস না রে, রাফিদ আমার দুর্বলতা। এমন সময় দরজায় কড়া নাড়ে। দরজা খোলো নিশাত, আমি এসেছি। তুই এখানে? আজ আমরা একসাথে কিছু ঠিক করতে এসেছি। আমার বাবার সঙ্গে দেখা করতে চলো। তুমি নিশ্চিত উনি যদি আমাকে অপমান করেন? অপমান নয়, উনি প্রশ্ন করবেন আর তুই দে সাহসী উত্তর। আমি তোকে নিয়ে গর্বিত। তুমি নিজে নিজেই আমার ঘরে এলেই সব মেনে নিতে হবে এমন কোনো নিয়ম নেই। আমি জানি না আপনি আমাকে মেনে নেবেন কিনা, কিন্তু আজ বলতে এসেছি আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। ওকে নিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। এই মেয়েটার চোখের দিকে তাকান, দেখবেন কতটা সত্যতা ঝরে পড়ছে। বয়সে তুমি বড়, আবার অফিসের সিনিয়র, তাতে আমার মনে অনেক প্রশ্ন আসে। বয়সের ব্যবধানের চেয়ে বিশ্বাসের ঘাটতি বেশি ক্ষতি করে স্যার। আমি ওর বয়সে ছোট হলে কি আপনাদের এই প্রশ্ন থাকতো না? আপনি সময় নেন, চিন্তা করুন, কিন্তু এই সম্পর্কটা আপনি একবার হৃদয় দিয়ে দেখুন। সময় লাগবে, আমি এখনোই কিছু বলতে পারছি না। আপনি সময় নিন বাবা, তবে একটা কথা জেনে রাখুন, আমার জীবনে আপনি আর নিশাত দুজনেই সমান গুরুত্বপূর্ণ। সুবর্ণা, তুমি অফিসে কাজ করো, নিশাতের সম্পর্কে কি জানো? স্যার, নিশাত ম্যাম অনেক ভালো মানুষ। অফিসে কঠিন, কিন্তু ভেতরে একদম নরম। নিজের পরিবার নিয়ে খুব একটা বলেন না, তবে একা থাকেন, দায়িত্ববান।
একা থাকার কারণটা জানার দরকার। অতীত সর্বসময় ভবিষ্যতের ভিত গড়ে দেয়। নিশাদ আর রাফিদের এত ঘনিষ্ঠতা আমাকে সহ্য হচ্ছে না। অফিসের সিনিয়র আর জুনিয়রের প্রেমটা ঠিক মানায় না, সেটা বোঝাতে হবে। প্ল্যান কর, সামনে ওরা ট্রিপে যাচ্ছে, অফিস ট্যুরে, সেখানেই সুযোগ। তুমি কি যাচ্ছ? না গেলে তুই যাবি? হুম, তুই না থাকলে পুরো ট্রিপটাই ফাঁকা মনে হবে। ভাবছি কিছুটা সময় দূরে থাকলেই বুঝবি আমার না থাকাটা কেমন লাগে। না, আমি চাইলেও দূরে থাকতে পারি না। ভালোবাসা মানেই তো কাছে টেনে নেওয়া, দূরে ঠেলে দেওয়া না। এত সুন্দর আকাশের নিচে তুই চুপচাপ। এমন জায়গা আমাকে অতীতের কথা মনে করিয়ে দেয়। তুই চাইলে বলতে পারিস। এক সময় আমিও কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু সে হঠাৎ করে চলে যায়, আর কেউ কোনো প্রশ্ন করেনি, আমিও কাউকে জবাব দেইনি। তোর চোখের গভীরে আমি সেই হারিয়ে যাওয়া কষ্টটা দেখি। আমি প্রতিজ্ঞা করছি তোকে আর কাঁদতে দেব না। রিসোর্টে রাতের খাবার শেষে নিশাত একা বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ তায়েব আর তামান্নার কিছু ফিসফিসে কথা তার কানে আসে। কাল সকালে আমি ভিডিও চালু করব, নিশাত আর রাফিদের প্রাইভেট মুহূর্ত ক্যাপচার করব। তারপর সেই ভিডিও ভাইরাল, বুঝে নিও কি হতে পারে। নিশাত কাপা কাপা পায়ে ফিরে আসে ঘরে, কিন্তু তার মুখে ভয় নয়, বরং প্রতিশোধের দৃঢ় সংকল্প। এবার তোরা ভুল করছিস। আমার ভালোবাসা নিয়ে খেলবি, তাহলে তোদেরকে উচিত জবাব আমি নিচেই দেব। ভোরের আলো রিসোর্টের জানালায় এসে পড়তেই নিশাতের চোখ খুলে যায়। আজকের দিনটা যেন যুদ্ধের মতো, ভালোবাসাকে রক্ষা করার যুদ্ধ। আজ তায়েব আর তামান্নাকে তাদের ফাঁদে নিজেরাই ফেলবো। নিশাত প্ল্যান মাফিক সুবর্ণাকে সব জানায়। সুবর্ণা শুরুতে ভয় পেলেও নিশাতের সাহসে সাহস পায়। তুমি নিশ্চিত প্ল্যানটা কাজ করবে? হ্যাঁ, যদি সত্যিই ভালোবাসা থেকে কেউ দূরে সরতে চায়, তাদের মুখোশ খুলতেই হবে। আমি তোমার পাশে আছি নিশাত ম্যাম। অন্যদিকে তাইব আর তামান্না সকাল সকাল ক্যামেরা সেট করে দেয় রিসোর্টে নির্জন একটি ঘরের দরজার কোণে। তারা জানে নিশাত আর রাফিদ ওখানে কিছুক্ষণ থাকবে। আজ তাদের ক্যারিয়ার তো শেষ হবেই, অফিস থেকে বের হয়ে যাবে। দেখবি এই ভিডিও ছড়িয়ে পড়লে কি হয়। কিন্তু তারা জানে না সেই ঘরে আগে থেকেই নিশাতের লোক ক্যামেরা দেখে নিয়েছে। নিশাত আর রাফিদ প্রবেশ করে ঘরে। এখানে কেন এলাম? একটু সময় চাই তোর সঙ্গে, এখানে কেউ আসবে না। আমি সবসময় তোকে সময় দিতে রাজি, শুধু তুই বল। আজ যদি তোকে হারিয়ে ফেলি, নিজেকেই ক্ষমা করতে পারবো না। তুই এসব বলছিস কেন? এতক্ষণে বাইরের মনিটরে বসে তায়েব তামান্না হাসছে, কিন্তু পরক্ষণেই ছবিতে ভেসে ওঠে তাদের নিজেদের কথা বলা। পুরো ফাঁদ ফাঁসা হয়ে গিয়েছে। এইটা কি? এই ভিডিও তো আমাদের। কে করেছে এটা? আমাদের সব শেষ হয়ে যাবে। ঠিক তখন রিসোর্টের কনফারেন্স রুমে অফিস বস এবং সিনিয়ররা হাজির। সামনে চালানো হয় ভিডিওটা। এটাই আমাদের অফিসের কিছু লোকের আসল চেহারা। রাফিদ অবাক চোখে নিশাতের দিকে তাকায়। এমন শক্তিশালী মেয়েকে পেয়ে সে গর্ব অনুভব করে। তুই তো আগুন, আমার নিশাত। তোকে হারাতে চাইনি, তাই লড়েছি। তুই শুধু আমার সিনিয়র না, তুই আমার সবকিছু। অন্যদিকে ঢাকায় রাফিদের বাবা হাতে কিছু ফাইল পেয়ে যান, যেখানে নিশাতের অতীত লেখা। কে সেই মানুষ যে তাকে ছেড়ে গিয়েছিল? এই অতীত কি রফিদের ভবিষ্যৎ ভেঙে ফেলবে? তামান্না আর তাইবের মুখোশ খুলে যাবার পর রিসোর্ট থেকে ফিরেই নিশাত আর রাফিদ যেন একটু স্বস্তি পায়, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। নিশাত, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। জি আঙ্কেল, এখনই বলুন। রাফিদের বাবা নিশাতকে নিয়ে বসার ঘরে যান, হাতে একটি ফাইল। সেই ফাইলেই লুকানো ছিল নিশাতের পুরনো সম্পর্কের কাহিনী, যেখানে সে একসময় কারো স্ত্রী ছিল। আমি জানতে পেরেছি তুমি আগে একবার বিয়ে করেছিলে, কিন্তু এখন বিচ্ছিন্ন। এটা তুমি রফিদকে বলনি কেন? বলার সুযোগ পাইনি আঙ্কেল, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি রাফিদ আমাকে ভুল বুঝে। কিন্তু সত্য তো চাপা দিয়ে রাখা যায় না।
আমি চাই তুই নিজেই ওকে সব বল। এই কথা শুনে নিশাতের চোখে জল আসে। এতটা কঠিন একটা মুহূর্তে দাঁড়িয়ে সে নিজেই রাফিদকে ডাকে ছাদে। রাফিদ, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি হলো নিশাত? আমি আমার আমি আমি এক সময়কারও বউ ছিলাম, ছোটবেলার পছন্দ ছিলাম, কিন্তু সে আমার উপর বিশ্বাস ভাঙে। ওর অন্য সম্পর্ক ছিল। আমি সংসার ছেড়ে এসেছি বাঁচার জন্য। তোকে নিয়ে কিছু না জেনেই তোকে ভালোবেসেছি, আর এখন সব জেনে আরো বেশি ভালোবাসি। তোকে হারানোর ভয়টাই ছিল সব থেকে বড়। আমি তোর অতীত না, ভবিষ্যৎ হতে চাই। ওদের কথার ফাঁকে রাফিদের বাবাও দাঁড়িয়েছিল একটু দূরে। চোখে জল নিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। তোর এই সিদ্ধান্ত আমি গর্বিত। এমন মেয়েকেই তো আমার বউ হিসাবে চাই। এদিকে তামান্না হার মানলেও এবার তার মা রহিমা বেগম মাঠে নামে। নিশাতের অফিসে গিয়ে সবার সামনে অপমান করে বসে। এই মেয়েটা আমার মেয়ের জীবন নষ্ট করেছে। এই অফিসে কিভাবে বস হয়ে আসে? আপনি মেয়ে না দেখে মানুষ দেখেননি কখনো, তাই আপনি বোঝেন না কে ভালো আর কে খারাপ। ম্যাম প্লিজ বাইরে চলেন। আপনি চাইলে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো ওনাকে। তুই রাফিদের মতো ছেলেকে দিয়ে সংসার করতে পারবি না। ভালোবাসা যদি সত্যি হয়, সমাজের মুখ বন্ধ করা যায়। রাফিদ অফিসে এসে দেখে পরিস্থিতি। সে নিশাতের পাশে দাঁড়িয়ে ঘোষণা করে, অফিস হোক বা পরিবার, আমি সব জায়গায় বলবো এই নারী আমার জীবন, ওর সম্মান আমার সম্মান। সবার সামনে নিশাতের দিকে তাকিয়ে বলে, নিশাত, তুই শুধু আমার সিনিয়র না, তুই আমার গর্ব। আমি চাই আমরা এবার পরিবারের সবাইকে নিয়ে বসি। নিশাত আর রাফিদের ভালোবাসার সম্পর্ক এবার পরিবারে জানানো হচ্ছে, কিন্তু সুখ এত সহজে ধরা দেয় না। পুরনো কিছু মুখ, পুরনো কিছু ছায়া আবার ফিরে আসে। নিশাত, আমরা আগামী শুক্রবার তোমার বাসায় আসব, কিছু কথা হবে। অবশ্যই আঙ্কেল, আমি মাকে বলবো। তুমি যদি সত্যিই রাফিদকে সুখী রাখতে পারো, আমি তোমার পাশে থাকবো নিশাত। আমি চেষ্টা করব আন্টি, খুব ভালোবাসি ওকে। বিয়ের প্রস্তুতির এই সুখময় সময়ে অফিসের করিডোরে আচমকা একজন ভদ্রলোক এসে দাঁড়ায়। নিশাত থমকে যায়। তিনি আর কেউ নন, আরিফ, নিশাতের অতীত জীবনে সেই একমাত্র পুরুষ যার হাত থেকে নিশাত নিজেকে মুক্ত করেছিল। নিশাত, তুমি এখনো এত সুন্দর। আমার বউ ছিলে তুমি, ভুলে গেছো? তুমি এখানে কি করছো? তোমাকে আবার ফিরে পেতে এসেছি। এই আসিফ, এই স্ট্যাটাস সবাই তো তোমার কারণে। তুমি অতীতে ছিলে আর সেখানেই থাকবে। আমার জীবনে তুমি নেই আর, বুঝলে? এই মুহূর্তে রাফিদ চলে আসে এবং দেখে এক অচেনা লোক নিশাতের সামনে। নিশাতের পরিচয় দিতে না দিতেই, কে তুমি? নিশাতকে এভাবে ডিস্টার্ব করার সাহস কিভাবে হলো? আমি ওর স্বামী ছিলাম। এখনো ডিভোর্সের পেপার ফাইনাল হয়নি। মিথ্যে বলছো। আমি সেই পেপার হাতে পেয়েছি মাস 3 আগে। এটা কোর্ট কনফার্ম করেছে। রাফিদের মাথা ঘুরে যায়। সে একা ছাদে গিয়ে বসে। নিশাত ছুটে যায় তার পিছনে। রাফিদ প্লিজ, ওর কথা বিশ্বাস করো না। আমি তোমার কাছে কখনো কিছু লুকাইনি। আমি জানি তুমি মিথ্যে বলো না, কিন্তু আমার ভয় লাগে যদি ও কিছু করে বসে। আমি একবার সব হারিয়েছি, এবার আর হারাতে চাই না। আমিও না। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। অন্যদিকে রহিমা বেগম আবার একটি নতুন চাল চালেন। তিনি আরিফকে টাকা দিয়ে বলেন, ওদের সম্পর্ক ভাঙতে পারলে তুমি যা চাও তাই পাবে। খেলা জমে উঠেছে ম্যাডাম। নতুন করে ঘনিয়ে আসছে অন্ধকার। নিশাতের অতীত তার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে, আর অফিসে তৈরি হচ্ছে অদ্ভুত এক গুঞ্জন। নিশাত আপু, আজকে কি আপনার রুমে এক লোক এসেছিল? হ্যাঁ সুবর্ণা, একটা ভুল বোঝাবুঝির মানুষ, কিছু না। কিন্তু অফিসে সবাই বলাবলি করছে আপনি কাউকে লুকাচ্ছেন। সবাই শুধু জানে, বোঝে না সুবর্ণা। অন্যদিকে রাফিদের মাথায় কাজের চাপ, ক্লায়েন্ট মিটিং এর টেনশন, আর সাথে নিশাতের নিরাপত্তার ভয়। সে আজকাল নিঃশব্দ হয়ে যাচ্ছে। কি হয়েছে রাফিদ, মুখ এত শুকনা কেন? কিছু না মা, কাজের চাপ।
নিশাদের কথা ভেবে টেনশন করছো, তাই তো? হুম, ওকে ছাড়া ভাবতেই পারি না মা, কিন্তু কেউ যেন বারবার ওর কাছে আসতে চায়। এই সময়ে আরিফ আবার এক ধাক্কা দেয়। অফিসের HR বিভাগে একটা ফেক কেস জমা পড়ে। নিশাদ একজন জুনিয়র সহকর্মীকে হেনস্থা করেছেন। রহিমা ম্যাডাম, ফাইল জমা হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। এই মেয়েটাকে নিচে নামাতে যা দরকার করো, ওর রেপুটেশন নষ্ট করলেই তো রাফিদ আর থাকবে না ওর পাশে। এই ফেক অভিযোগের পর নিশাদকে ম্যানেজমেন্ট ডেকে পাঠায়। সে নির্বাক হয়ে অফিস বোর্ডরুমে দাঁড়ায়। নিশাত ম্যাম, এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আপনি আপাতত অফিস থেকে ছুটি নিন। আপনি বিশ্বাস করেন আমি এটা করতে পারি? এটা নিয়ম নিশাত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাসপেন্ড রাখা হচ্ছে। বাইরে বেরিয়ে নিশাদ কাঁদতে কাঁদতে রাফিদকে ফোন দেয়, কিন্তু রাফিদ তখন একটা প্রেজেন্টেশন মিটিংয়ে। ফোন কেটে যায়। রাফিদ প্লিজ আমাকে বিশ্বাস করো। অন্যদিকে রাফিদ ফোন কেটে গিয়ে বুঝতেই পারে না কতটা জরুরি ছিল কলটা। যখন পরে দেখে তখন নিশাতের ফোন বন্ধ। আমি ব্যস্ত ছিলাম, ওর পাশে থাকার সময় দিলাম না, যদি কিছু হয়। রাফিদ দৌড়ে নিশাতের বাসার দিকে যায়। দরজায় অনেকক্ষণ কল দেওয়ার পর দরজা খোলে। এখন কেন এলে? যখন ভেঙে পড়েছিলাম তখন তুমি ছিলে না। আমি আসতে চাইছিলাম নিশাত, ফোনটা মিস হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি। আমি ভীষণ একা হয়ে যাচ্ছি রাফিদ, চারিদিকে শুধু অপবাদ। আর কখনো একা হবি না, তোর বিরুদ্ধে যেই থাকবে আমার সাথেই ওদের লড়তে হবে। নিশাত এখন অফিস থেকে সাসপেন্ড। বাইরে একটানা বৃষ্টি আর ভেতরে তার চোখের জল। অথচ অন্যদিকে রাফিদ চুপচাপ নেই। সে সিদ্ধান্ত নিয়েছে এবার লড়াইটা সে নিজেই করবে। রাফিদ ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলবো। হ্যাঁ সুবর্ণা, বলো। আমি একটা ভয়ঙ্কর জিনিস পেয়েছি। রহিমা ম্যাডামের ফোনে রেকর্ড করা একটা ভয়েস ক্লিপ। কি রকম? আমি দুর্ঘটনাবশত ওনার কক্ষে ফাইল জমা দিতে গিয়ে শুনে ফেলি। উনি আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলেন। বলো সুবর্ণা, কি বলছিল? সুবর্ণা মোবাইলে রেকর্ড প্লে করে দেয়। ওরে নিচে নামাতে হবে আরিফ, অফিসে তো সবাই জানে ও কত দেমাগি। এবার দেখে কিভাবে ভেঙে পড়ে। চিন্তা করেন না ম্যাডাম, অভিযোগটা এমন সাজিয়েছি যেন নিশাত নিজেই দোষী হয়। এইসব নাটকের জবাব পাবে ওরা। নিশাতের সম্মান নিয়ে যারা খেলেছে তাদের আমি নিজ হাতে থামাবো। রাফিদ সেই রেকর্ড নিয়ে সরাসরি ম্যানেজারের কক্ষে হাজির হয়। স্যার, আপনি বলেছিলেন তদন্ত চলবে, এবার আমি আপনাকে সত্যি শোনাই। কি এটা? শুনুন এই ভয়েস ক্লিপটা, তারপর আপনি সিদ্ধান্ত নিন। ম্যানেজার পুরো ক্লিপ শোনার পর চুপ। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আমি আমার ভুল বুঝতে পারছি রাফিদ। নিশাতকে সাসপেন্ড করার সিদ্ধান্ত দ্রুতই বাতিল করছি। ধন্যবাদ স্যার, আপনি সৎ ছিলেন বলেই আমি আজকে কথা বলার সাহস পেয়েছি। অন্যদিকে নিশাদ আজ সারাদিনে একবারও কারোর সাথে কথা বলেনি। ফোনও বন্ধ। ভেতরে ভেতরে সে ভাবছে রাফিদকে সত্যিই তার পাশে থাকবে। ঠিক তখনই দরজায় ঘন্টা বাজে। তুমি? আমি ফিরে এসেছি, তবে এবার শুধু ভালোবাসা নিয়ে না, তোমার সম্মানও ফিরিয়ে আনার আশ্বাস নিয়ে। তুমি না থাকলে আমি কি করতাম বলো? থাকবো সবসময়, যতটা দরকার ততটা জোর নিয়ে। তাদের দুইজনের চোখে আজ শুধু কান্না নেই, আছে প্রত্যয়ের আলো। নিশাদ আজ অনেকদিন পর অফিসে ফিরে এসেছে। চোখে মুখে লজ্জা নয়, ছিল আত্মবিশ্বাস আর প্রশান্তি। অন্যদিকে রহিমা আর আরিফ, তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ম্যানেজার আজ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সবাই কনফারেন্স রুমে আসুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা দিতে হবে। নিশাত, তুমি আমার পাশে বসো, আজকের দিনটা শুধু তোমার জন্য। আমার ভেতরটা কাঁপছে রাফিদ, যদি আবার। আমি আছি তো, কাঁপবে না কিছুই, তুমি শুধু মাথা তুলে দাঁড়াও। ম্যানেজার ফাইল খুলে অফিসের সামনে রেকর্ড প্লে করলেন। উপস্থিত সবাই শুনল রহিমা বেগম আর আরিফের চক্রান্তের ভয়ঙ্কর প্রমাণ। এই রেকর্ড আমাদের চোখ খুলে দিয়েছে।
একজন সিনিয়র কর্মীকে অপমান করার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য। আমি অফিসের পক্ষ থেকে চাইব নিশাত ম্যাডামের সম্মান ফিরিয়ে দেয়া হোক এবং এই দুটি চরিত্রকে বরখাস্ত করা হোক। না না স্যার, এটা একটা ভুল বোঝাবুঝি। আমাকে একটা সুযোগ দিন। আমি শুধু আদেশ পালন করেছিলাম। অফিস কোনো ষড়যন্ত্রের জায়গা নয়। আজই আপনাদের বরখাস্ত করা হচ্ছে। রাফিদের হাত ধরে নিশাত চোখ বুজে ফেলে। তার ভেতরের অপমান, কষ্ট আর কাটার মতো জমে থাকা যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। তুমি আমার সম্মান ফিরিয়ে দিলে রাফিদ। আমি আজ নিজেকে আবার শক্ত মেয়ে মনে হচ্ছে। তুমি কখনোই দুর্বল ছিলে না নিশাত, শুধু একটুখানি ভালোবাসার খোঁজে ছিলে। আমি সেই ভালোবাসা হব। অফিসের সবাই আজ নিশাতকে অভিনন্দন জানাচ্ছে। কেউ চোখে চোখে শ্রদ্ধা জানাচ্ছে, কেউ আবার দুঃখ প্রকাশ করছে। রাফিদ, আজ তোমার বাবার মতো কাজ করেছো। নিশাদকে আমার খুব দেখা করতে ইচ্ছা করছে। তুমি বললে ওকে নিয়েই বাসায় ফিরবো আজ। অফিসের অন্ধকার করিডোরে দাঁড়িয়ে নিশাত হাসছিল, কিন্তু সে হাসির মাঝে ছিল চোখ ভরা জল। এটা ছিল জয়ীর কান্না। আজকের দিনটা ছিল একটু ভিন্ন। অফিস শেষে রাফিদ প্রথমবার নিশাতকে নিয়ে তার বাসায় যাচ্ছে। নিশাতের চোখে মুখে মিশ্র উত্তেজনা, ভীতি আর কিছুটা স্বপ্নের ছোঁয়া। নিশাত, তুমি শুধু স্বাভাবিক থেকো। মা একটু রাগী স্বভাবের, কিন্তু তোমাকে খুব পছন্দ করে ফেলবে। আমি চেষ্টা করব। মায়ের সামনে সব মেয়ের মন কেমন যেন শিশুর মতো হয়ে যায়। বাসার দরজা খুলতেই রাফিদের মা দাঁড়িয়ে, চোখে মুখে এক কঠিন মায়া। তিনি কিছু না বলেই নিশাতকে ভেতরে ডাকলেন। এসো মা, বসো। তুমি কিভাবে ছেলেটার মন জয় করলে সেটা জানতে চাই। আন্টি, মানে মা, আমি কখনো চেষ্টা করিনি। আমি শুধু নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। আর তাতেই ওর মন গেল? বুঝেছি। মা প্লিজ, এসব কথার আগে একটু চা খাওয়াও না। মায়ের মুখে কঠিন ভাষা থাকলেও চায়ে ছিল মিষ্টি গন্ধ। নিশাত ধীরে ধীরে স্বস্তিতে আসছে এমন সময় হঠাৎ দরজার সামনে এক চঞ্চল কণ্ঠ। আপু, তুই এখানে? মিলা, তুই এখানে কি করিস? আমি তো রাফিদের ছোট ভাইয়ের ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে এসেছিলাম। আর তুই এখানে কিছু লুকাচ্ছিস? কে এই মেয়ে নিশাত? মা, উনি আমার ছোট বোন মিলা। রাফিদের মা অবাক হয়ে তাকিয়ে থাকেন নিশাতের দিকে, তারপর ধীরে ধীরে মুখে মৃদু হাসি। তাহলে তো বুঝলাম দুই বোনই বেশ চালাক। একজন ছেলেকে পটিয়েছে আর একজন ছোট ভাইকে। না না আন্টি, প্লিজ, আমি কাউকে পটাইনি। মা এসব নিয়ে এখন হাসাহাসি করো না প্লিজ। চায়ের কাপ ঠোঁটে নিয়ে নিশাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হলো। হাস্যরসের মাঝেও অনেক না বলা কথার ভেতর দিয়ে একটা পরিবার তৈরি হওয়ার পথে এগোচ্ছে। মা, আমি আপনাকে সত্যিই আপন বলতে চাই, কিন্তু আমি জানি আমার অতীতটা একেবারে ঝকঝকে নয়। অতীতের ছায়া যতই বড় হোক মা, ভালোবাসার আলো তাতে ঢেকে যায়। শুধু তুমি ওর পাশে থেকো, তাহলে আমিও আছি। নিশাতের চোখ ভিজে গেল। এ যেন সম্মান আর ভালোবাসা একসাথে পাওয়ার অনুভূতি। রাফিদ তার হাত শক্ত করে ধরল। তোমার হাত কখনো ছেড়ে দেব না নিশাত, কথা দিলাম। রাফিদের বাসায় আজ একটা বিশেষ দিন। নিশাত প্রথমবার তার মাকে সঙ্গে করে এনেছে। দুই পরিবারের প্রথম দেখা, প্রথম আলাপ, কিন্তু ভেতরে ভেতরে একটা টেনশন যেন প্রতিটি মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা, আজ নিশাতের মা আসবেন, তুমি একটু হালকা মুডে থেকো প্লিজ। আমি কি কখনো খারাপ ব্যবহার করেছি? আমি শুধু বুঝে নিতে চাই আমার ছেলের জন্য কে আসলে ঠিক। ওদিকে নিশাতের মা ব্যস্ত হাতে এক সাদা শাড়ি ঠিক করছিলেন। মুখে ছিল অল্প নার্ভাসনেস আর চোখে দায়িত্বের ছাপ। মা প্লিজ, চিন্তা করো না। রাফিদের মা একটু স্ট্রিক্ট, কিন্তু খারাপ নন। তুমি শুধু শান্তভাবে কথা বলো। মা হয়েছি বলেই শান্ত থাকতে শিখেছি, কিন্তু তোর জন্য কেউ কড়া কথা বললে চুপ থাকতে পারবো না। ঘন্টা বাজলো। দরজা খুলতেই দুই মায়ের চোখে চোখ। মুহূর্তটা যেন একটা যুদ্ধ না, বরং মেনে নেওয়ার পরীক্ষার শুরু। আসুন, ভেতরে আসুন।
শুনেছি আপনি খুব শক্ত হাতে মেয়েকে বড় করেছেন। মেয়ের মাথায় হাত রাখার সময় শক্ত হতে হয়, বুকের ভেতরে শুধু কাঁপুনি। ভালো বললেন, বসুন, চা আনছি। কিছু সময় নিস্তব্ধতা, তারপর হঠাৎ পুরনো এক কথায় কথা উঠল। আমি শুনেছি আপনার মেয়ে একসময় কাউকে নিয়ে অনেক কষ্টে ছিল। মেয়েটা বোকা ছিল, একবার ভালোবেসেছিল ভুল মানুষকে, ভুল বুঝেছে, শিখেছে। মা, ওসব কথা আজ বাদ দাও। আমার পক্ষে ওর অতীত কোনো সমস্যা নয়, আমি শুধু ওর বর্তমান আর ভবিষ্যতের পাশে থাকতে চাই। একটা ভাঙা পরিবেশের মধ্যে এই বাক্যটা যেন আলো ফেলে দিল। রাফিদের মা কিছু না বলে উঠে গেলেন রান্নাঘরে। আপু, এই মুহূর্তটা তুমি সারা জীবন মনে রাখবে, কারণ মা চুপ মানেই সম্মতি। আমি ভয় পাচ্ছিলাম, অথচ এই নীরবতা আমার জয়ের চিহ্ন। রাফিদের মা এসে নিজের হাতের বানানো মিষ্টি সবার সামনে রাখলেন। এগুলো বাড়িতে অতিথি এলে তৈরি করি, আজ তোমাদের জন্য। তাহলে আজ থেকে আমরা আপনজন হয়ে গেলাম? হয়তো, তবে এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। দুই মায়ের চোখে মুখে এখন একটা সম্মতির আলো, একটা নতুন সম্পর্ক গড়ে উঠছে, শুধু প্রেমের না, সম্মান আর বিশ্বাসের। তুমি এখন শুধু আমার না, মারও ভালো লাগার মানুষ হয়ে গেছো। তবু আমি চেষ্টা করে যাব যেন এই সম্পর্ক কোনোদিন না ভাঙে। নিশাত এখন অফিসে নিজের দায়িত্বে একেবারে অভ্যস্ত হয়ে গেছে। বস হিসেবে রাফিদকে তার সম্মান আগের চেয়ে আরো গভীর, আর রাফিদও এখন অন্যদের সামনে নিশাতের গুরুত্ব বুঝতে শিখে গেছে। তবে এই পরিপক্ক অফিস পরিবেশে হঠাৎ এক বিশৃঙ্খলা দেখা দেয়, যার নাম রাইহান। এই মিস নিশাত তো মনে হয় বয়সে খুবই স্পেশাল, রোজ লাঞ্চ একসাথে। এসব কথা অফিসে না বলাই ভালো রায়হান, কেউ শুনলে সমস্যা হতে পারে। সমস্যা তো হবেই, কারণ অফিসে প্রেম মানেই প্রমোশনের শর্টকাট। নিশাত এসব কথার কিছুটা শুনলেও চুপ করেছিল, কিন্তু রাফিদের কানে যখন কথা গেল তখন আর থেমে থাকতে পারল না। রায়হান, আপনার ভাষা সংযত রাখুন, এটা অফিস, এখানে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি তো শুধু মজা করছিলাম বস। মজা আর অসম্মান এক নয়, আপনি অফিসের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এই নিয়ে একটা রিপোর্ট HR-এ যাবে। রাইহান চুপ হয়ে গেল। অফিস জুড়ে এক মুহূর্তের নীরবতা, আর নিশাত চেয়ে থাকলো রাফিদের দিকে, কিছু বলল না, শুধু চোখে ছিল কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাস। তুমি না থাকলে আমি হয়তো নিজেকে ভেঙে ফেলতাম। ধন্যবাদ রাফিদ। তুমি কারো অপমান সহ্য করবে না, এটা আমি যতদিন আছি হতে দেব না। রাতের বেলায় নিশাত বাড়ি ফিরলে তার সামনে এক নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নিশাত, আজ অফিসে কি হয়েছে? সবাই বলছে তুমি এক সহকর্মীর বিরুদ্ধে রিপোর্ট করেছো। উনি আমার সম্মান নিয়ে বাজে কথা বলেছিলেন মা, আমি চুপ থাকলে আরো বেশি সাহস পেত। আমি তোমার পক্ষে আছি। একটা মেয়ে নিজের সম্মান রক্ষার জন্য দাঁড়াতে জানে, এটাই তার আসল শক্তি। রাফিদের মায়ের মুখে এমন সমর্থন পেয়ে নিশাত অবাক হয়ে তাকিয়ে থাকলো। কখন যেন এই নারী তার শাশুড়ি না হয়ে সত্যিকারের মা হয়ে উঠেছেন। এখন বুঝছো, তোমার পাশে আমি একা না, মাও আছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পরিবারের আলোচনার পর দুই পরিবারের মধ্যেকার সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছে। তবে এখন শুরু হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি, যা শুধু সাদামাটা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। মা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেন একটু বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি। তুমি যদি তোমার কোনো সিদ্ধান্তে একদম স্বাধীন হতে না পারো, তাহলে আমি খুশি হব না নিশাত। সম্পর্কের বুনন এমন হতে হবে যেখানে আমরা একে অপরের সমর্থন পাবো, তবে নিজেদের পথও ধরে রাখবো। এতটা সোজাসাপটা কথা শুনে নিশাত একটু থমকে গেল। তার মনে হয়েছিল সব সময় রাফিদের মা কিছুটা কঠিন, কিন্তু আজ তার কথা শুনে সত্যিই মনে হচ্ছিল অনেক কিছুই ঠিকঠাক ভাবে পরিচালিত হচ্ছে। মা বাবা, আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন আমি নিশাতকে খুব ভালোবাসি, আজ পর্যন্ত আমাদের সম্পর্কের কোনো বিশৃঙ্খলা হয়নি, আর আমি সেটা কখনোই চাই না। তবে আমি জানি বিয়ের পর আমাদের দায়িত্বগুলো অনেক বেশি বাড়বে। আমি নিজেকে প্রস্তুত করতে চাই।
যাতে আমি নিশাদকে পুরোপুরি সুখী রাখতে পারি। রাফিদের এই স্পষ্ট মন্তব্য শুনে নিশাতের মনের ভেতর একরকম স্বস্তি অনুভূত হয়। তবে তার মনের মধ্যে কিছুটা ভয়ও ছিল, কেননা তার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র তার উপর নয়, দুজনের উপর নির্ভর করছে। আমি জানি আমাদের কাছে অনেক সময় আছে একে অপরকে বোঝার, তবে মনে রেখো আমি একা নয়, তোমার সঙ্গেই সবকিছু শেয়ার করতে যাই। আমি যদি কোনোদিন ভুল করি, আশা করি তুমি আমাকে ক্ষমা করবে। রাফিদ নিশাতের চোখে তাকালো। তাদের চোখে এক ধরনের নতুন দৃঢ়তা ছিল। এই মুহূর্তে পৃথিবী যেন তাদের একে অপরের জন্য তৈরি। তুমি ভুল করবে না নিশাদ, আমি তোমার পাশে আছি। এই সময় মিলি, যিনি একদিকে অনেকদিন ধরে নিশাতের সঙ্গী হয়েছিল, তার কিছু গোপন দুশ্চিন্তা ছিল। সে জানতো প্রেমের পরিণতি শুধু একটি রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী দিকগুলোও গুরুত্বপূর্ণ। নিশাদ জানে না এক্সপেকটেশন নিয়ে আমরা বিয়ের দিকে এগোচ্ছি। একদিন হয়তো তার নিজের থেকেই কিছু প্রশ্ন উঠে আসবে, আর তখন তার কাছে আমি থাকবো না। এত সব ভেবে মিলি তার দায়িত্ব অনুভব করছিল, কিন্তু সে জানতো এই মুহূর্তে সে আর কিছু বলতে পারবে না। নিশাদের জীবনের নতুন দিগন্তে তার উচিত ছিল দূরে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের দিকে নিশাদকে পথ দেখানো। আজকাল তোমরা তরুণেরা খুব সহজেই সম্পর্ক তৈরি করো, কিন্তু তাকে টিকিয়ে রাখার কঠিনতা বুঝতে শেখো। মা, আমি জানি সম্পর্কের পথে অনেক বাধা আসবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি এই সম্পর্ক আমি ভালোবাসায়, দায়িত্বে সব দিক দিয়েই সামলে নেব। রাফিদের মা কিছুটা নীরব ছিলেন। তিনি গম্ভীর মুখে হাসলেন, তারপর আবার বললেন, তুমি খুবই সাহসী নিশাত। বিয়ের পর তোমার জীবনে অনেক কিছু বদলে যাবে, কিন্তু মনে রেখো তোমাদের দুজনের ভালোবাসা, সম্মান এবং সমঝোতা সবকিছু থেকে অনেক বড়। এখন রাফিদ ও নিশাত তাদের নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছিল। প্রথমে একটু সন্দেহ আর দুশ্চিন্তা ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের শক্তি এবং একতার দিকে এগিয়ে যাচ্ছিল। এখন তাদের সামনে কেবল একটাই লক্ষ্য, একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া। বিয়ের দিন যতই কাছে আসছে ততই চাপ বাড়ছে দুই পরিবারের উপর। সাজসজ্জা, নিমন্ত্রণ, কেনাকাটা সব কিছুতেই যেন এক অদ্ভুত উন্মাদনা। তবে এর মধ্যেও নিশাত ও রাফিদের মধ্যে আস্তে আস্তে একটা টানাপোড়েন তৈরি হতে শুরু করে, যার উৎস অজানা। তুমি এখন আর আগের মতো আমার সাথে সময় কাটাও না, সব সময় শুধু ফোনে আর মিটিংয়ে। বিয়ের আগেই যদি এমন হয়, বিয়ের পর কি হবে? তুমি জানো না আমি কত চাপের মধ্যে আছি। একসাথে 2 অফিস, বিয়ের সব দায়িত্ব, পরিবার। আমি কি আর রোবট? এই ছোটখাটো কথোপকথন ধীরে ধীরে বিষিয়ে উঠছিল। নিশাতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। আমি কখনো তোমার কাছ থেকে নিখুঁত কিছু চাইনি রাফিদ। আমি শুধু চাই পাশে থেকো, সময় না হোক, মন দিয়ে থেকো। এই কথা শুনে রাফিদ চুপ হয়ে যায়। তার চোখে কিছুটা অপরাধ বোধ, কিছুটা ক্লান্তি। আমি বুঝতে পারছি আমি একটু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি সবকিছু তোমার জন্যই করছি। এই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে রাফিদের মা। তিনি দুজনকেই কিছুক্ষণের জন্য দেখে নীরবে দাঁড়িয়ে থাকেন। এমন টুকটাক ঝগড়া করো, সেটা স্বাভাবিক, কিন্তু মনে রেখো এই ঝগড়াগুলোর মাঝেও ভালোবাসা যেন হারিয়ে না যায়। একটু সময়ের জন্য নিশাত চুপ থাকে, তারপর মাথা নিচু করে চলে যায় পাশের ঘরে। বাইরে থেকে আসে মিলির কণ্ঠ। তুই ঠিক আছিস? জানি না, আমি বুঝতে পারছি না এত ভালোবাসা পেয়েও কেন এমন ফাঁকা লাগে। এই মুহূর্তে আবার হাজির হয় রাইহান। সে দীর্ঘদিন পর দেশে ফিরেছে, আর এবার সে শুধু একজন পুরনো বন্ধু নয়, একটা ছোট্ট জটিলতা নিয়েই এসেছে। রাফিদ, শুনলাম তোর বিয়ে। বাই কংগ্রাচুলেশন। তবে একটা ব্যাপার, তোর অফিসে যেই ক্লায়েন্ট নিয়ে তুই কাজ করছো, তার একটা গোপন বিষয় আমার কাছে আছে। কি বলছিস এখন আবার এসব ঝামেলা? রাইহান আর কিছু না বলে একটা কাগজ রাফিদের হাতে দিয়ে চলে যায়। রাফিদ কাগজটা দেখে চমকে ওঠে, কিন্তু এখন বিয়ের আগে এসব নিয়ে ভাবার সময় তার নেই। মেয়ে আমার এত হাসি খুশি ছিল, এখন মনে হয় মুখের মধ্যে একটা গভীর চিন্তার ছায়া।
সময় লাগবে, তবে ওরা একে অপরকে ভালোবাসে। এই বয়সে টানাপোড়েন থাকবেই। ঘরের চারপাশে সাজসজ্জার প্রস্তুতি চলছে, অথচ নিশাত ও রাফিদের সম্পর্ক যেন একটু শূন্য হয়ে উঠছে। ভালোবাসার মাঝে প্রশ্ন আর বিশ্বাসের মাঝে দোটানা, এগুলো মুছে না গেলে একটা সুন্দর সংসার গড়া কঠিন। আমি কি সত্যিই ওর জীবনে অগ্রাধিকার, নাকি আমি শুধু দায়িত্ব? এই প্রশ্নের উত্তর রাফিদের দিতে হবে। সময় আর মাত্র 1 সপ্তাহ, তারপরে বিয়ের দিন। বিয়ের দিন সকাল, বাড়ির প্রতিটি কোণে সাজসজ্জার হালকা আলো আর গানের শব্দ। কিন্তু মন খারাপ নিশাতের। রাতের সেই ভুল বোঝাবুঝির পর রাফিদের সঙ্গে আর কথা হয়নি। আর এদিকে রাফিদের মাথায় ঘুরছে রাইহানের দেওয়া তথ্য, যেটা একটা বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। আজ আমার বিয়ে, অথচ নিজের মনেই জানি না আমি ঠিক করছি কিনা। ভুল করিস না নিশু, ও তোকে ভালোবাসে, আর তুইও তো সেটাই চাস, তাই না? অন্যদিকে রাফিদ নিজের ঘরে বসে রাইহানের দেওয়া ফাইলটা শেষবারের মতো দেখে। ভেতরে একটা নোট লেখা। তুই চাইলে এখনই এগুলো ক্লায়েন্টকে জানিয়ে মামলা বন্ধ করতে পারিস, কিন্তু এতে তোর অফিস হারাতে পারিস। ভাবিস ভালো করে। আমি অফিস হারালে হারাই, কিন্তু আমি নিশাদকে হারাতে চাই না। হঠাৎ নিচ থেকে রাফিদের মা চেঁচিয়ে ডাক দেয়। বাবা, সময় হয়েছে, জামা কাপড় পরে আয়, গাড়ি এসে গেছে। নিশাদ মঞ্চে বসে একটু নার্ভাস, একটু মন খারাপ নিয়ে রাফিদ ধীরে ধীরে মঞ্চে উঠে যায়। চারপাশে ক্যামেরা, ফুল হাসি, কিন্তু নিশাদের চোখে পানি। যদি মনে করো আমি তোমায় কষ্ট দিয়েছি, তাহলে এখনই বলো, আমি ফিরে যাব। তুমি কি সত্যি আমায় শুধু দায়িত্ব মনে করো না? না নিশাদ, আমি তোমায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে নিয়েছি, আর বাকি জীবন তোমায় হাসানোর চেষ্টা করব। নিশাদ আর একটুও দেরি না করে রাফিদের হাত শক্ত করে ধরে ফেলে। তাহলে চলো একসাথে শুরু করি। দুই পরিবারের হাসি, মিলির চোখে জল, রাইহানের মুচকি হাসি, সব মিলিয়ে যেন শেষ দৃশ্যটা একদম পরিপূর্ণ। এখন থেকে ওরা শুধু বরকনে নয়, বরং জীবন সঙ্গী। হ্যাঁ, আর ওরা একে অপরের সবচেয়ে আপন। এই গল্প শুধু অফিসের বস আর জুনিয়রের নয়, এটা এক আত্মার গল্প, যা দায়িত্ব, ভুল বোঝাবুঝি, আত্মবিশ্বাস আর গভীর ভালোবাসার ভেতর দিয়ে পরিণতির পথে গেছে। শেষ দৃশ্যে নিশাত আর রাফিদ হাতে হাত ধরে মঞ্চ থেকে নেমে আসে। ফুল ঝরছে, সবার হাততালি আর হৃদয়ে ভালোবাসা।